নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই। তোমাদের কাছে আমি আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে আমি বা এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল প্রাইমারি টেটের যে পার্ট 1 ভিডিও। আজকে তোমাদের কাছে আমি পার্ট 2 ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা আছে সেই ভিডিওতে তোমাদের কি বলবো না, প্রাইমারি যে টেটের যে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে গেলে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ কী কী ভুল আমাদের হতে পারে বা যে ভুলগুলো আমরা করে থাকি সেইগুলো থেকে আমরা কীভাবে বাঁচবো, সেই সব প্রশ্নেরই উত্তর নিয়ে এসেছি আজকে তোমাদের কাছে। এবং ফর্ম ফিল আপ করার আগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবে। তার কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অনেকেরই কী হচ্ছে, সার্ভার প্রবলেম হচ্ছে বা ব্রাউজার প্রবলেম হচ্ছে, বা দেখতে যাচ্ছ যে সাবমিট করতে গিয়ে সাবমিটে প্রবলেম হচ্ছে না, এইসবগুলো। এবার প্রথমেই যেটা ভিডিও শুরু করতে গিয়ে যেটাই বলবো, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কাছে যেগুলো থাকা দরকার সেগুলো আজকে তোমাকে ফার্স্টে আমি বলে দিই। যে তুমি যখনই ফর্ম ফিল আপ করতে যাবে, ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে ফার্স্টেই কিন্তু কি একটা সফট কপি দরকার, যেখানে রেডি করে রাখতে হবে, যেখানে তোমার সেটা জেপিজি বা জেপিইজি এইসবগুলো ফর্মেটে হতে হবে। তার মধ্যে যেগুলো থাকতে হবে তোমাদের ফার্স্টে যেটা বলি, তোমাদের ভ্যালিড যে ডেট, রোল নাম্বার বা ডেট অফ বার্থ, সেসব কিন্তু তোমাদের ফার্স্টে কিন্তু থাকতেই হবে, কারণ এইগুলো কিন্তু এটা কিন্তু ফার্স্ট কিন্তু লাগবেই, কারণ ভ্যালিড রোল নাম্বার আর একটা হচ্ছে ডেট অফ বার্থ। তারপর কি হচ্ছে না, তোমার যে রিসেন্ট পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফ কিন্তু তোমার একটা লাগবে, কারণ হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এই কারণেই, তার কারণ হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তুমি যদি না দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ফটোটাই আসবে না। তার জন্য পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা কিন্তু তোমাকে আগে থেকেই কি করতে হবে না, কালার ফটোগ্রাফ তোমাকে স্ক্যান করে রাখতে হবে, এবং এটাই কিন্তু তোমাকে ক্যারি করে নিয়ে যেতে হবে যখন তোমার এক্সাম হবে, বা এরপরে যখন এটা যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন। এরপর হচ্ছে কি সিগনেচার, সিগনেচার তোমাকে একটা কী করে রাখতে হবে, স্ক্যান করে রাখতে হবে। এরপর কি স্ক্যান ইমেজ অফ মাই ট্রেনিং কোয়ালিফিকেশান, ট্রেনিং যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান কিন্তু তোমাকে কী করতে হবে, একটা যে তার স্ক্যান করে রাখতে হবে। এগুলো হচ্ছে স্ক্যান কপি সবই। তারপর কি স্ক্যান করতে হবে না, তোমার এজ প্রুফ, এজ প্রুফ বলতে এখানে তুমি কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা, বা সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটটা করলেই হবে। স্ক্যান করতে হবে কি ইমেজ অফ দ্য এক্সেপশন ক্যাটাগরি বা সার্টিফিকেট যেটা থাকে সেটা সেটা তোমাকে স্ক্যান করে রাখতে হবে। এরপর করতে হবে স্ক্যান ইমেজ অফ আধার কার্ড, আধার কার্ডের ক্ষেত্রে কিন্তু তোমাকে করতে হবে ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইড কিন্তু আলাদা করে সেপারেটভাবে স্ক্যান করে রাখতে হবে। তার সঙ্গে কি আই হ্যাভ মাই ওন ভ্যালিড ইমেল আইডি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমার কিন্তু একটা ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি দরকার, যেখানে তোমার ইউনিক যে ইমেল আইডিটা সেখানে সেটা তোমার একটা ইউনিক হবে, এবং সেখানে ক্ষেত্রে কিন্তু তোমার সমস্ত ইনফরমেশান তোমাকে সেখানে পাঠানো হবে। তার জন্য কিন্তু তোমাকে ইমেল আইডিটা ভ্যালিড থাকতে হবে। আরেকটা থাকতে হবে সেই সঙ্গে তোমার নিজস্ব ভ্যালিড মোবাইল নাম্বার, অন্য কারোর নাম্বার দিতে যাবে না, কারণ নিজের নাম্বারই দেওয়ার চেষ্টা করবে। যদি না থাকে ফ্যামিলির নাম্বার দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে ক্ষেত্রে মেসেজও কিন্তু তোমাকে পাঠানো হবে, অর্থাৎ ইন্টারভিউ ডেট বা এইসবগুলোর জন্য কিন্তু তোমাকে এখানে মেসেজ পাঠানো হবে, বা কোনো কিছু ইম্পর্টেন্ট কোনো কিছু হলে সেটা কিন্তু পাঠানো হবে। তার সঙ্গে কি না, তুমি যেগুলো অ্যাডভান্সমেন্ট করছো সবগুলো সব কি তুমি এলিজিবল কিনা সেটাও কিন্তু তোমাকে একবার চেক করে নিতে হবে যে হ্যাঁ তুমি এটার জন্য এলিজিবল। এরপরে যেটা বলি এটা হলো জাস্ট তোমাকে কনফার্মেশন, তোমাদের কী কী লাগবে না লাগবে সেসবগুলো নিয়ে কথা বলা হলো, বা এগুলো তুমি আগে থেকে স্ক্যান করে রাখছো। এরপরে যে টপিকটা আসছে সেই টপিকটা হচ্ছে এটারই, যে তোমরা এটা ফর্ম ফিল আপ করতে গিয়ে যা যা প্রবলেমে পড়ছো সেটাই নিয়ে, অর্থাৎ প্রথমেই যেটা বলবো যে অনেক কিছু কোশ্চেন থাকছে, সেই কোশ্চেনগুলো নিয়ে কোয়ারিজগুলোই আর কি তোমাদের কাছে তুলে ধরছি। সেটা কি বলেছে যে তোমরা কোন ডিভাইসটা ইউজ করবে। তোমরা ডিভাইস ইউজ করতে পারো, যারা যারা ভাবছো তোমরা ডিভাইস অবভিয়াসলি কিন্তু তোমরা কম্পিউটার বা ল্যাপটপে করতে পারো, কিন্তু হ্যাঁ একটা কথা এখানে কিন্তু তোমাকে মাস্ট যেটা বলে রাখি সেটা হচ্ছে ক্রোম 40+ বা ফক্স 40+, এইসবগুলো ইন্টারনেট এক্সপ্লোরার 9+, এইসবগুলো কিন্তু তোমাকে এখানে ইউজ করতে হবে। এবং এখানকার মিনিমাম রেজুলেশন হচ্ছে 1024 থেকে 768 যে রেজুলেশন হয় পিক্সেল, সেটাই কিন্তু তোমাকে থাকতে হবে। যদি কি বলেছে, হোয়াট উইল হ্যাপেন ইফ আই ইউজ আ কম্পিউটার আর ল্যাপটপ হ্যাভিং দ্য ব্রাউজার আদার দেন দ্য রিকমেন্ডেড ওয়ান্স মেনটেন অ্যাবাভ, এই কথাটা বলতে চাইছে যে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, ধরো তুমি একটা ইউজ করছো, একটা ইউজ করতে গিয়ে আরেকটা ইউজ করে দিচ্ছ, বা একটা ব্রাউজার ইয়ে করতে গিয়ে তখন সেক্ষেত্রে কী হচ্ছে না, অনলাইন অ্যাপ্লিকেশান যেটা সাবমিশন করছো সেক্ষেত্রে কিন্তু প্রপারলি কিন্তু কাজ করবে না। অর্থাৎ যদি এরকম টাইপের থাকে ব্রাউজার যদি করো, কিন্তু এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, এরকম টাইপ হতে পারে ভ্যালিডেশন যেটা থাকবে নট
প্রপারলি এটা কাজ করবে না। এরপরে যেটা আসছে কি, স্মার্টফোন থেকে এটা করতে পারে কি, অবভিয়াসলি স্মার্টফোন থেকে কিন্তু তোমরা করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদেরকে কি করতে হবে না, স্মার্টফোনের জন্য তোমাদের অপারেটিং সিস্টেমটা কিন্তু আপডেটেড হতে হবে। অপারেটিং সিস্টেম এবং ব্রাউজার যে এটা সেটা কিন্তু ভার্সনটা সেটা কিন্তু আপডেটেড হতে হবে। বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ আই ট্রাই ফিল মাই অ্যাপ্লিকেশন ফ্রম আ প্লেস হ্যাভিং দ্য ফ্ল্যাকচুয়েটিং অর স্লো ইন্টারনেট স্পিড। দেখো এখানে ক্ষেত্রে ইন্টারনেট স্পিডটা যদি স্লো থাকে বা ফ্ল্যাকচুয়েট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ করতে প্রবলেম হতে পারে, কিন্তু এটা তার মানে এটাই নয়, অনেক ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে হাই স্পিড নেট থাকলে কিন্তু সার্ভার প্রবলেমের জন্য স্লো চলে। তাই সেটা ক্ষেত্রে তোমার একটা কথাই সাজেস্ট করবো, যেখানে ইন্টারনেট একটু স্পিডে পাবে অর্থাৎ তোমার টাওয়ার যদি ভালো থাকে নেটওয়ার্ক, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু করার চেষ্টা করবে, তাহলে তোমার ফর্মটা কোনো রকম কোনো বাদ যাওয়ার বা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে আসছে কি, এরপরে যেটা বললাম আগে যে ইন্টারনেট এক্সপ্লোরারের যে ভার্সনটা, সেই ভার্সনটা কত হতে হবে, ভার্সনটা হতে হবে ইন্টারনেট এক্সপ্লোরার যদি হয় তাহলে সেক্ষেত্রে 9 বা 9-এর বেশি হতে হবে, 9 বা 9-এর অ্যাবাভ। তার সঙ্গে মজিলা ফায়ারফক্সের ক্ষেত্রে 40-এর অ্যাবাভ হতে হবে, 40 বা 40-এর অ্যাবাভ, এবং গুগল ক্রোমের ক্ষেত্রে 40 বা 40-এর অ্যাবাভ হতে হবে। এরপরে কি আসছে না, ডিসপাইট আদারিং দ্য to all the recommendation, if we website does not work and I am unable to complete my application, what should I do? যদি এরকম ঘটনা ঘটে থাকে, যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে নেটওয়ার্কের প্রবলেম থাকলে কিন্তু সেটা তোমার ফল্ট, কারণ নেটওয়ার্কের প্রবলেম থাকলে কিন্তু তোমাকেই তার ব্যবস্থা করতে হবে। কিন্তু যদি সার্ভারের প্রবলেম তোমার মনে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা করতে হবে কি না, তোমার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের তোমাকে তার ফার্স্ট তুমি চেষ্টা করবে যে ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করছো যেটাই বা ইন্টারনেট যে ব্রাউজার ইউজ করছো তার যে ব্রাউজিং হিস্ট্রিটা থাকে সেটা ডিলিট করবে, তার সঙ্গে ক্যাচ ফাইলটা কুকিজ ফাইলটা সব ডিলিট করবে। তারপর তুমি চেষ্টা করবে যে আমার ফর্মটা ফিল আপ হচ্ছে কিনা। এরপরেও যদি না হয় তখন জানবে যে এটা সার্ভারের প্রবলেম, কিন্তু তার আগে তুমি এগুলো ডিলিট করে কিন্তু তোমার ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে, তাহলে ক্ষেত্রে তোমার প্রবলেমে কোনো কিছু প্রবলেম আসবে না। এরপর কি, হু ইজ এলিজেবল টু অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করবে না, এখানে দ্য এলিজিবিলিটি যেটা বলা হচ্ছে সেটা অবভিয়াসলি তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এবং ওয়েবসাইটে গিয়ে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে যে কারা এটা অ্যাপ্লাই করতে পারবে। তবে একটা কথা এখানে বলে রাখি যে এখানে বারবার একটা কোশ্চেন আসছে যে বিএডরা কি অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু 2022-এর বিএড পাস যারা আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু তোমরা ভালোভাবে জেনে রাখো, কারণ এটা অনেক ক্ষেত্রে দেখছি যে অনেক জায়গায় কোশ্চেন করছো, তাই কিন্তু এটা কিন্তু বলে রাখি যে এটা কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না। হাউ ক্যান আই সাবমিট মাই অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশানে কী করে সাবমিট করবে তার ভিডিও কিন্তু আমি তোমাদের কিন্তু ফার্স্ট পার্টেই কিন্তু বলে দিয়েছি যে তোমরা কীভাবে যে এই ভিডিওটা যেটা বলছি সেই তোমাদের যে ফর্মটা আছে সেই ফর্মটা তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু আমি এর আগেই ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ তোমাদের বলে দিয়েছি। এবার অ্যাপ্লিকেশন ফির ব্যাপারটা আসছে। অ্যাপ্লিকেশন ফি বলতে এখানে অ্যাপ্লিকেশন ফি কী নেওয়া হবে, এখানে অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে বলতে জেনারেলদের জন্য 150, ওবিসি এ ওবিসি বিদের জন্য হচ্ছে 100 টাকা এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য 50 টাকা। এবার বলছে হাউ ক্যান আই পে মাই এক্সামিনেশন ফি। এখন এক্সামিনেশন ফি পেমেন্ট করার জন্য অবভিয়াসলি সব ইউপিআই ইউজ করছে, ইউপিআই ইউজ করতে পারো, তাছাড়া ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা কী করতে পারবে এই ফর্মের অ্যাপ্লিকেশন ফিটা তোমরা দিতে পারবে। এরপরে আসছি কোশ্চেন যে ক্যান আই ইউজ মাই কোচিং ইনস্টিটিউট অর ফ্রেন্ড ইমেল অ্যাড্রেস। একদম আমি বারবার বলছি এখানে কোনো রকম কিন্তু তোমার ফ্রেন্ডের বা কোনো রকম কোনো কোচিং ইনস্টিটিউট বা কোনো সাইবার ক্যাফের ক্ষেত্রে তাদের কোনো ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেবে না, কারণ তোমার নিজস্ব ওন ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু তুমি নিজেই প্রবলেমে পড়বে। তার জন্য অন্য কারোর নাম্বার দেওয়ার চেষ্টা করবে না। আর একটা কথা বলছি, হোয়াট শুড আই ডু ইফ আই হ্যাভ নট রিসিভ দ্য ওটিপি অ্যান্ড হ্যাভ লস্ট দ্য SMS। এরকম ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি রিসেন্ট ওটিপির একটা অপশন থাকে যেখান থেকে তুমি আবার কিন্তু ওটিপি পেতে পারো বা পাবেই। তার জন্য রিসেন্ট ওটিপি লিঙ্কে ক্লিক করে কিন্তু এটা তুমি পেয়ে যাবে। এরপর বলছে যে তুমি যে ডিটেলসগুলো আছো সেই ডিটেলসগুলো দিচ্ছ সেই ডিটেলসগুলো কি তুমি কি চেঞ্জ করতে পারবে। দেখো এখানে তুমি যখন ফর্ম সাবমিট করছো, সাবমিট করার পর কিন্তু তোমাকে ওরা বারবার বলবে যে তুমি সাবমিট করলে কিন্তু চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ অবভিয়াসলি চেঞ্জ করতে পারবে না, বাট তোমার যদি কোনো কারণে কারেকশন বা মডিফাইড যদি উইন্ডো ওপেন হয় তখন কিন্তু তোমার কারেকশন করার একটা
স্কোপ থাকে। তাই তুমি যখনই ফর্ম ফিল আপ করছো তখনই কিন্তু তোমাকে কেয়ারফুলিভাবে করতে হবে, কোনো তাড়াতাড়ি করার কোনো কিছু নেই, ভালোভাবে আস্তে ধীরে সুস্থে এটা করার চেষ্টা করবে যাতে ভুল না হয়। বলছি ক্যান আই চেঞ্জ মাই মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, বলছি আফটার যদি রেজিস্ট্রেশন করো তাহলে সেক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস চেঞ্জ করার কোনো রকম কোনো স্কোপ থাকে না। কিন্তু ইফ ইউ উইশ টু চেঞ্জ দ্য সেম ইউ আর রিকোয়ার টু ডু আ নিউ রেজিস্ট্রেশন উইথ দ্য ডিফারেন্ট ইমেল আইডি আর মোবাইল নাম্বার, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ডিফারেন্ট মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে নতুন করে কিন্তু তোমাকে আবার রেজিস্ট্রেশন করে করতে হবে। অর্থাৎ মোবাইল নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ করার কিন্তু কোনো রকম কোনো অপশন নেই। এরপর আসছে কি, রেজিস্ট্রেশন নাম্বার যদি কোনো কারণে হারিয়ে যায়, হারিয়ে গেলে কোনো রকম কোনো কিছু নয়, তবে একটা কথা বলে রাখি, তোমরা যখনই ফর্ম ফিল আপ করছো তখনই কিন্তু তার প্রিন্ট আউট বা ডাউনলোড করে রাখে দেবে তোমাদের নিজের কাছে। এবার অনেক ক্ষেত্রে হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু তোমার তার একটা স্কোপ দেওয়া থাকে যে রেজিস্ট্রেশন নাম্বার বা ডেট অফ বার্থ, সেটাও কিন্তু তোমার ইমেল অ্যাড্রেসে থাকে। তাই তোমার যদি কাগজ হারিয়েও যায় কিন্তু তোমার ইমেল অ্যাড্রেসে কিন্তু সেটা থেকে যাবে। তাই ইমেল অ্যাড্রেস থেকে তুমি ফরগট পাসওয়ার্ড বা সেখান থেকে তুমি পেতে পারো। তাছাড়াও কিন্তু অন্যান্য কোনো রকমভাবে তোমাদেরকে নাম বা ডেট অফ বার্থ দিয়ে কিন্তু সার্চের অপশন যদি আসে পোর্টালে, তাহলে অবশ্যই তোমরা সেখান থেকে তোমার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যেতে পারো। বলছে হাউ শ্যাল আই সাবমিট মাই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, সেক্ষেত্রে তোমাদের বলে দেওয়া হয়েছে যে কী করে অ্যাপ্লাই করবে, তার জন্য আমি তোমাদের ভিডিও আগেই দিয়ে দিয়েছি বা আগেও এটা নিয়ে বললাম। এবার পার্মানেন্ট অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো অবভিয়াসলি দেবে, তাই এগুলো সবগুলো বলে দেওয়া আছে, কী করে কী করবে না করবে সব কিছু এখানে বলে দেওয়া আছে। তো তোমাদেরকে আমি যেটুকু দরকার সেটুকু আমি তোমাদেরকে সব কিছুই বললাম। এবার তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় কিন্তু যেগুলো আমি তোমাদের প্রবলেম হতে পারে বা যেগুলো কোয়ারিজ থাকতে পারে সেই কোয়ারিজগুলোই তোমাদেরকে কিন্তু আজকে বললাম। তাই তোমরা কিন্তু এইসবগুলো একটু ভালো করে নজর রাখবে, যে যখন করবে তখন তোমাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এই দুটোর ওপর বেশি করে জোর দেবে, অর্থাৎ এই দুটো কিন্তু একটু বেশি করে দেখবে, যে চেক করবে। এবং তারপর তো ওটিপি ভ্যালিডেশন হবেই, তখন যদি কোনো কারণে ভুল হয় তখন তোমার কিন্তু ওটিপি যাবে না। আর ওটিপি না গেলেও কিন্তু একটু কিছুক্ষণ ওয়েট করবে, সার্ভারের প্রবলেম থাকলে কিন্তু একটু দেরি হতেই পারে, বাট চলে আসবে খুব তাড়াতাড়ি। এইসবগুলো তোমরা একটু দেখবে। আদারওয়াইজ যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয় তখন সেক্ষেত্রে ক্যান্ডিডেট হেল্প ডেস্ক বলে যে একটা অপশান থাকে, সেখানে গিয়ে তোমরা কিন্তু তোমার হেল্প নিতে পারো, তাহলেই কিন্তু তোমার আস্তে আস্তে সব কিছু করে নিতে পারবে। এটা ছিল আমার সেকেন্ড ভিডিও আজকে। এরপরে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা হচ্ছে যে তোমার এই যে প্রাইমারি টেট রিক্রুটমেন্ট হচ্ছে, সেই রিক্রুটমেন্টে কত কী পোস্ট আছে, কোন জেলায় কত কী পোস্ট, এজ ক্রাইটেরিয়া, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেসব সম্পর্কে আমি তোমাদের থার্ড ভিডিওটা নিয়ে আসবো। তাই আশা করি যদি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।